আচ্ছা, প্রফেসর আনু মোহাম্মদ, আপনারা কয়লা তেল ব্যবহারের ক্ষেত্রে বা গ্যাস সরবরাহের ক্ষেত্রে অনুসন্ধানের ক্ষেত্রে আপনারা বিরোধিতা করছেন। তাই যদি হয়, আমাদের দেশের যে সংকট, আমাদের তো এগুলি লাগবে, আমাদের এনার্জির সমস্যা রয়েছে, এইগুলির সমাধানটা হবে কি করে? আসলে এটা হচ্ছে এইভাবে যে বক্তব্যটা উপস্থিত করা হয় সেটা হচ্ছে এক ধরনের এই আন্দোলনের বিরোধী একটা প্রচারণা হিসেবে বলা হয়। জাতীয় সম্পদ হিসেবে, প্রাকৃতিক সম্পদ হিসেবে কিংবা জ্বালানির উৎস হিসেবে, বিদ্যুৎ সমস্যা সমাধানের প্রধান অবলম্বন হিসেবে গ্যাস, কয়লা এগুলো অনুসন্ধান এবং উত্তোলনের ব্যাপারে আমাদের কোনো বিরোধিতা নেই। বরঞ্চ উল্টো কথাটা হচ্ছে যে এই পুরো আন্দোলনটাই হচ্ছে, গত 10 বছর ধরে আমাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের মূল কথাটাই হচ্ছে যে এই সম্পদ আমাদের দেশে যে যতটুকু আছে সেটা খুব সীমিত এবং এই সম্পদগুলো হচ্ছে অনবায়নযোগ্য। যেহেতু অনবায়নযোগ্য এবং যেহেতু সীমিত এবং যেহেতু বাংলাদেশ বর্তমান বিশ্বের মধ্যে একটি দুর্বল দেশ, সেই জন্য এই সম্পদের উপরে এই দেশের মানুষের কর্তৃত্ব নিশ্চিত করতে হবে। এমনভাবে কর্তৃত্বটা নিশ্চিত করতে হবে যাতে যখন সেটা অনুসন্ধান বা উত্তোলন করা হয় সেটা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ এবং জ্বালানি যে প্রয়োজন সেই প্রয়োজন মেটানোর কাজেই আমরা ব্যবহার করতে পারি, মানে জনগণের কাজেই প্রতিটি বিন্দু ব্যবহার হবে, এই নিশ্চয়তা দিয়ে সেটা উত্তোলন করা হবে। এবং কোনো বহুজাতিক কোম্পানি কিংবা বিদেশি কোম্পানি কিংবা তার লুটেরা সহযোগী, দেশি সহযোগী, তাদের স্বার্থে উন্নয়নের কথা বলে গ্যাস বা তেল বা কয়লা এগুলো তুলে বিদেশে পাচারের ব্যবস্থা হবে না, এইটা নিশ্চয়তা বিধানের জন্যই আমরা আন্দোলন করছি। তার মানে আমাদের মূল পয়েন্টটাই হচ্ছে জনগণের সম্পদের উপর জনগণের কর্তৃত্ব এবং শুধুমাত্র জনগণের বিদ্যুৎ, শিল্পায়ন সহ প্রয়োজনেই এই সম্পদের ব্যবহার নিশ্চিত করা, সেটাই হচ্ছে আমাদের আন্দোলনের মূল কথা। বিশ্বে খনিজ সম্পদ সমৃদ্ধি করার ক্ষেত্রে অনেক দেশই তো এই ধরনের চুক্তি হয়ে থাকে। সরকারি মহল থেকে বলা হচ্ছে যে মানে আমাদের দেশের যেই স্বার্থ সেটার বিরুদ্ধে আপনারা কাজ করছেন এবং দেশে যে প্রযুক্তি এই মুহূর্তে আছে সেটার ভিত্তিতে এবং আমাদের যে দক্ষতা আছে, আমাদের যেই লোকবল আছে সেটার ভিত্তিতে এটা করা সম্ভব না, কাজে আমাদের বাইরের মানুষের কাছে যেতেই হবে। সেটার ক্ষেত্রে আপনার বাইরের মানুষের কাছে যাওয়া, একটা কোম্পানির হাতে আমাদের কর্তৃত্ব দিয়ে দেওয়া, মালিকানা দিয়ে দেওয়া কিংবা তাদের মুনাফার স্বার্থে সম্পদটা ব্যবহার এক কথা না, এটা হলো প্রথমত। দ্বিতীয়ত, সকল দেশে একই রকমভাবে হচ্ছে কথাটা ঠিক না। যেমন কোনো কোনো দেশ, আমরা যদি সারা পৃথিবীর দেশগুলোকে ভাগ করি, সাধারণত কয়েক ধরনের দেশ। এক ধরনের দেশ হচ্ছে যেমন যুক্তরাষ্ট্র, এক ধরনের দেশ, যে দেশ তার নিজের মাটির নিচে গ্যাস তেল মজুত রেখে সে সারা দুনিয়ার বিভিন্ন অঞ্চলে সেটা তেল, গ্যাস এবং কয়লা ইত্যাদির উপর আধিপত্য বিস্তারের জন্য যুদ্ধ করছে, গণহত্যা করছে, দখল করছে, যা খুশি তাই করছে। এটা হচ্ছে এক ধরনের দেশ। আবার আরেক ধরনের দেশ আপনি দেখবেন, আরেকটা এক্সট্রিম, সেটা হচ্ছে আফ্রিকার মতো দেশ। আফ্রিকায় বিশেষত যেখানে যে আপনি সারা পৃথিবীর মধ্যে যদি বলা হয় যে সবচাইতে সম্পদশালী মহাদেশ কোনটি, তাহলে আমাদের উত্তর হবে আফ্রিকা। আবার যদি বলা হয় যে সবচাইতে দরিদ্র কিংবা সহিংসতার মহাদেশ কোনটি, তাহলে উত্তর হবে আফ্রিকা। এবং এই দুই উত্তরের মধ্যে কিন্তু সম্পর্ক আছে। এই সম্পদ আছে বলেই ওই মহাদেশটা বহুজাতিক সংস্থা এবং সাম্রাজ্যবাদী আধিপত্য কিংবা তাদের আগ্রাসনের শিকার। এবং তার কারণে আমরা জানি যে শতাধিক বছর ধরে আফ্রিকার বিভিন্ন দেশে বহুজাতিক কোম্পানি কাজ করছে। সেই আফ্রিকা দারিদ্র্য থেকেও মুক্ত হয় নাই, সেই সম্পদ তার হাতেও আসে নাই। বরঞ্চ নাইজেরিয়ার মতো দেশ, বিপুল তেল সম্পদ বিদেশে রপ্তানি হয়েছে, সেখানে তৈরি হয়েছে দুর্নীতিবাজ একটি চক্র, স্বৈরশাসন এবং দারিদ্র্য বেড়েছে। এবং এটাই হচ্ছে আফ্রিকার একটা চিত্র। আবার অন্য জায়গায় অন্য আরেক ধরনের চিত্র আছে, যেমন ধরেন চীন বা মালয়েশিয়া, এরকম দেশ, যে সমস্ত দেশ নিজেদের প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যে সমস্ত প্রতিষ্ঠানের উপরে ভিত্তি করে নির্ভর করে তারা জাতীয় সম্পদ, জ্বালানি সম্পদ নিয়ন্ত্রণ করছে কিংবা তার উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে। আরেক ধরনের দেশ আছে যেমন ভেনেজুয়েলা, বলিভিয়া, যে সমস্ত দেশ আগে আফ্রিকার মতো অবস্থায় পড়েছিল, এখন তারা একটা রাজনৈতিক এবং জনগণের শক্তির উপরে বলিয়ান হয়ে তারা জনগণের একটা জায়গাটা, ভবিষ্যৎটা ভিন্নভাবে নির্মাণ করার জন্য তাদের সম্পদের উপরে, জ্বালানি সম্পদের উপরে, প্রাকৃতিক সম্পদের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে। এবং সেটা চেষ্টা করতে গিয়ে বিদেশি কোম্পানিকে সেখানে বাধ্য করছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে নতুন করে চুক্তি স্বাক্ষর করতে, কিংবা
যদি তারা যদি তাদের টার্মসে না আসে তাহলে সেখানে বের করে দিচ্ছে। এবং সবগুলির মধ্যে আমি যদি সাম আপ করি, মূল কথাটা হচ্ছে যে কোনো দেশ তার খনিজ সম্পদের উপরে যদি তার নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব রাখতে হয়, তাইলে তার নিজের রাজনৈতিক শক্তিটা থাকতে হবে এবং একই সঙ্গে তার যে প্রাতিষ্ঠানিক এবং প্রযুক্তিগত দক্ষতাটাও অর্জন করতে হবে। এই অর্জনের ব্যাপারে তারা যেটা বলে যে আমাদের প্রযুক্তি নেই, দক্ষতা নেই, এই যে দক্ষতা, এটা তো একদিনে গড়ে ওঠে না, আকাশ থেকে পড়ে না। এখন যারা সারা দুনিয়ার দাপট নিয়ে বেড়াচ্ছে তাদের দক্ষতা তো একদিনে আসে না। কোনো দেশ বা কোনো জাতি যদি বলে যে আমাদের দক্ষতা নেই, প্রযুক্তি নেই, বছরের পর বছর, দশকের পর দশক যদি বলতে থাকে, সেই দেশ বা জাতির তো কোনো ভবিষ্যৎ নেই। এবং আমরা আমাদের সারা দুনিয়ার অভিজ্ঞতা থেকে আমরা দেখি যে কোনো দেশ বা জাতি বা কোনো ব্যক্তিকেও দখল করতে গেলে দুটো জিনিস লাগে। একটা হচ্ছে তার মধ্যে একটা হীনমন্যতা তৈরি করা, যে আমরা কিছুই পারবো না, সারাক্ষণ এটা ভাবতে থাকে এবং বিশ্বাস করে এক পর্যায়ে। আরেকটা হচ্ছে সেখানে যারা কর্তৃত্ব করে তাদের দুর্নীতিগ্রস্ত করা। বাংলাদেশে সেই দুটোই হয়েছে। এই দুটো থেকে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু একই সঙ্গে বাংলাদেশের মানুষকে হীনমন্যতার যে জাল, আগ্রাসন, সেটা থেকে মুক্ত করা। সে যাতে ভাবতে পারে যে বাংলাদেশের মানুষের পক্ষে এটা সম্ভব, যে বাংলাদেশের সম্পদের উপর সেই কর্তৃত্ব রাখার জন্য যে ধরনের দক্ষতা তার দরকার সেটা সে তৈরি করতে পারবে। নিয়ন্ত্রণটা এখানে বড় কথা। নিয়ন্ত্রণ তার যদি থাকে, সে যদি প্রয়োজন হয়, তাহলে কোনো একটা ক্ষেত্রে বিদেশে অন্য কোনো দেশে আমাদের বন্ধু প্রতিম কোনো ব্যক্তি কিংবা কোনো সংস্থা থাকতে পারে যে আমাদেরকে সাহায্য করতে চায়, তাকে আমরা ভাড়া করতে পারি কিংবা তার সাহায্য চেতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো কোম্পানি, বহুজাতিক কোম্পানির মুনাফার স্বার্থে আমাদের সম্পদ তার হাতে তুলে দেওয়ার যে ধারা চলছে, এটা যদি বন্ধ না হয়, তাহলে বাংলাদেশ ওই আফ্রিকার যে অবস্থাটা, মানে নাইজেরিয়ার যে অবস্থা কিংবা অন্যান্য দেশের অবস্থা কিংবা বাংলাদেশেরও যে চিত্র, এই চিত্র থেকে আমরা বেরোতে পারবো। মিয়ানমার ও ভারত ইতিমধ্যেই কিন্তু আমাদের সমুদ্র সীমানার মধ্যে নজর দেওয়া শুরু করেছে, কিছু জায়গা তাদের বলে দাবি করছে। এখানে বলা হচ্ছে যে এই তেল গ্যাস যদি আমরা ইজারা দেই তাহলে হয়তো ওই ডাকাতের থেকে আমরা রক্ষা পেতে পারবো। সেটা কি আপনি কিভাবে দেখেন? এটা একটা ডাকাতি করারই একটা অজুহাত হিসেবে হাজির করা হচ্ছে, কারণ আমাদের সমুদ্র সীমাটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভবিষ্যতের জন্য। বাংলাদেশে স্থলভাগে আমাদের যতটা জায়গা, তার থেকে প্রায় 8 থেকে 10 গুণ বেশি এই সমুদ্র সীমার মধ্যে আমাদের আছে। কিন্তু বাংলাদেশের গত সরকারগুলো এই সমুদ্র সীমার উপর নিজেদের সার্বভৌমত্ব, কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য যে ধরনের কাজ করা দরকার, কাগজপত্র তৈরি করা দরকার, ক্লেম করা দরকার, আন্তর্জাতিক ফোরামে বিষয়গুলো ওঠানো দরকার, সেই ব্যাপারে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। দেওয়ার ফলে এখন ভারত এবং মায়ানমার বাংলাদেশের প্রায় 2/3 সমুদ্রের যে আমাদের যে জায়গা, অঞ্চল, সেটা প্রায় তারা দাবি করছে। এটা যদি তারা প্রতিষ্ঠা করতে পারে তাহলে বাংলাদেশ কিন্তু সমুদ্র দিয়ে বেরোতে পারবে। এখন বাংলাদেশের সরকার ওই সমুদ্র সীমার বিষয়ে যেখানে দাবি করছে ভারত এবং মায়ানমার, কোনো কোনো ক্ষেত্রে তাদের যুদ্ধ জাহাজ আসছে, তাদের বিরুদ্ধে নিজের অবস্থানটা পরিষ্কার না করে কিংবা বাংলাদেশের সার্বভৌমত্বের যে দাবি সেইটার ব্যাপারে প্রয়োজনীয় কাজে মনোযোগ না দিয়ে তারা যেটা করছে, যে অঞ্চলে কোনো বিতর্ক নাই, ভারত বা মায়ানমারের কোনো দাবি নাই, সেই অঞ্চলের সমুদ্র ব্লকটা মার্কিন কোম্পানির হাতে তুলে দিচ্ছে, যাতে মার্কিন কোম্পানি সেই গ্যাসটা বিদেশে রপ্তানি করতে পারে। এবং সেই বিদেশটা আসলে হচ্ছে ভারত, কারণ ভারত বিদ্যুৎ উৎপাদনের জন্য যে পরিকল্পনা করছে সেখানে তার অন্যতম টার্গেট হচ্ছে বঙ্গোপসাগরের গ্যাস। সুতরাং এই ভারত এবং মায়ানমারের ভয় দেখিয়ে ওই গ্যাসটাও, যে অবশিষ্ট গ্যাসটার উপরে বাংলাদেশের কর্তৃত্ব প্রতিষ্ঠার কোনো সমস্যা নেই আন্তর্জাতিকভাবেও, সেই গ্যাসটাও চলে যাচ্ছে মার্কিন কোম্পানির হাতে এবং ভারত এবং যুক্তরাষ্ট্রের কোম্পানি লাভবান হবে। মাঝখান থেকে বাংলাদেশের ভবিষ্যতের যেটা অবলম্বন, সমুদ্রের এই যে গ্যাস বা খনিজ সম্পদ, আমাদের আগামী 50 বছরের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এই বঙ্গোপসাগরই হচ্ছে আমাদের প্রধান অবলম্বন। সেই বঙ্গোপসাগর, তার সম্পদ, তার সীমা, তার সামর্থ্য, সমস্ত কিছুই এখন একটা নাজুক অবস্থায় আছে, অনিশ্চিত অবস্থায় আছে। এবং এই যে সমুদ্রের 3টা ব্লকে যে চুক্তি হচ্ছে, সেই চুক্তিটা হচ্ছে তারই একটা অংশ।